তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ইতিমধ্যে আমি তোমাদের আগের দিন অবধি তোমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা এবং প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছি। তো তোমাদের বাকি ছিল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই দুটো নিয়ে মেনলি আজকে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নিই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নিয়ে। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল এম দ্বারা ডিনোট করি। তো কি বলা হচ্ছে এখানে দেখো, যে কোনো উপস্তরে একটি ঘূর্ণায়মান ইলেকট্রন তার চারিদিকে একটি চৌম্বকীয় আবরণ সৃষ্টি করে। তোমরা জানো ইলেকট্রন একটি আধানযুক্ত কণা। এবার কোনো আধানযুক্ত কণা যদি কোথাও ঘূর্ণায়মান অবস্থায় থাকে তাহলে তার থেকে কিন্তু একটা চুম্বকীয় বিকিরণ তৈরি হয়। তোমরা সকলেই জানো যে তড়িৎ শক্তি চুম্বকীয় শক্তিতে এবং চুম্বকীয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো রেখা বর্ণালী চৌম্বকীয় ক্ষেত্রের দ্বারা অধিকতর সূক্ষ্ম একাধিক রেখায় বিভক্ত হয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের অবতারণ করা হয়। অর্থাৎ একই এন এবং এল দ্বারা প্রকাশিত উপস্তরগুলির মধ্যে কতগুলি উপস্তর ত্রিদিকে বিভিন্ন অভিমুখে বিন্যস্ত থাকে। কোন উপশক্তি স্তর ত্রিদিকে কিভাবে বিন্যস্ত আছে? উপশক্তি স্তরটির ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাই প্রকাশ করে। অর্থাৎ তোমরা জানো প্রথমে হচ্ছে শক্তি স্তর বা মুখ্য শক্তি স্তর, তার আন্ডারে অনেকগুলো উপশক্তি স্তর থাকে। তো সেই উপশক্তি স্তরগুলি ত্রিমাত্রিক হওয়ার কারণে কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমাদের জানতে সাহায্য করে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। একটি নির্দিষ্ট স্মল এল বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের জন্য মানের জন্য এম এর মান -L থেকে +L হতে পারে এবং মোট সম্ভাব্য মানের সংখ্যা হচ্ছে 2L+1। যখন L = 0 মানে S উপকক্ষ, তখন M এর ভ্যালু হয়ে যাবে 1। আবার অর্থাৎ M এর সম্ভাব্য মান হবে 0, অর্থাৎ S অরবিটালের শুধুমাত্র একটি অভিমুখ আছে। যদি তোমরা S অরবিটালকে দেখো তার কিন্তু অভিমুখ একটাই। নেক্সট যদি তুমি বলো তাহলে L এর ভ্যালু যখন 1 P উপকক্ষ, তখন M এর ভ্যালু 3 হতে পারে। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ L1 বসিয়ে দাও তাহলে 2 + 1 মানে 3, অর্থাৎ M এর 3টি মান। M এর মান হবে -1 0 +1, অর্থাৎ P অরবিটাল 3 দিকে অভিমুখ আছে। P অরবিটালের ছবি দেখলেই তুমি সেটা বুঝতে পারবে। L = 2, D অরবিটালের ক্ষেত্রে M এর ভ্যালু 5 হয়, অর্থাৎ M এর ভ্যালু হবে -2 থেকে +2 পর্যন্ত, অর্থাৎ D অরবিটালের 5টা অভিমুখ আছে। F অরবিটাল অনেক কমপ্লিকেটেড, ফলে সেটা নিয়ে ডিটেলস আর আলোচনা হয় না। এরপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। উপরে বর্ণিত তিনটি কোয়ান্টাম সংখ্যা এন বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা এবং এম বা ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা পারমাণবিক বর্ণালীর অতি সূক্ষ্ম বিভাজন ব্যাখ্যা করা সম্ভব হয় না। এজন্য চতুর্থ কোয়ান্টাম সংখ্যার প্রবর্তন করেন বিজ্ঞানীদ্বয় উইলবেক এবং গুডস্মিথ। তো এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেটার কে ছিলেন প্রবর্তক? বিজ্ঞানী উইলবেক এবং গুডস্মিথ। এটি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। তো ইলেকট্রনটা যখন ঘোরে তখন তার তো একটা রোটেশন হবে, হয় ক্লকওয়াইজ নইলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো কি বলছেন, পৃথিবী যেমন সূর্যের চারিদিকে আবর্তন করার সাথে সাথে নিজ কক্ষের চারিদিকেও আবর্তন করে, তেমনি ইলেকট্রনগুলিও নিজ নিজ অক্ষের চারিপাশে ঘোরে। ইলেকট্রনের ঘড়ির কাঁটার দিকে ও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের উপর নির্ভর করে এর মান +½ বা -½ ধরা হয় এবং একে s দ্বারা প্রকাশ করা হয়। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই দুই ধরনের ঘূর্ণনকে এবং এই দুই ধরনের ঘূর্ণনের জন্য ইলেকট্রনের শক্তির সূক্ষ্ম পার্থক্যকে প্রকাশ করে। এই প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন ঘূর্ণনের দুটি বিপরীত দিক নির্দেশ করে মাত্র। অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা S দ্বারা কোনো ইলেকট্রনের নিজের কক্ষের চারিদিকে ঘূর্ণনের প্রকৃতি জানা যায়।
সুতরাং দেখা গেল উপরিউক্ত 4টি কোয়ান্টাম নাম্বার দ্বারা পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রনের সঠিক পরিচয় পাওয়া যায়। তো এতক্ষণ আমরা কি কি জানলাম সেটাই একটু সাম আপ করে নিচ্ছি। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দ্বারা পরমাণুর মধ্যে ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থান করছে, কক্ষপথ কিন্তু দ্বিমাত্রিক, আবর্তন করছে তা জানা যায়, এবং কক্ষপথটির আকার কীরকম, বৃত্তাকার না উপবৃত্তাকার সেটা জানা যায়। এবার হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা স্মল এল দ্বারা উপকক্ষপথের আকৃতি জানা যায়। এবার কক্ষের ভিতরে যে উপকক্ষ রয়েছে তার আকৃতি জানতে সাহায্য করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এরপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা আজকে আমরা পড়লাম স্মল এম, দ্বারা কোনো উপকক্ষ ত্রিদিকে কিভাবে বিন্যস্ত আছে তা জানা যায়। এবং স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা ইলেকট্রনের নিজ নিজ অক্ষে ঘূর্ণনের প্রকৃতি জানা যায়। তো এবার আমরা বলবো যে কক্ষ, যেটা আমরা পেয়েছিলাম বোরস অ্যাটমিক মডেল থেকে, সেটা আর কক্ষক বা অরবিটালের ধারণা যেটা আমাদেরকে সোমারফিল্ড দিয়েছেন বা পরবর্তীকালে অন্যান্য বিজ্ঞানীরা দিয়েছেন, সেটা কি? তো কক্ষ কাকে বলছে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনকারী ইলেকট্রনের পথকে কক্ষ বলা হয়। ইহা দ্বিমাত্রিক। কক্ষ হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে আবর্তন করে তার যে পাথটা তাকে আমরা বলে থাকি কক্ষ বা অরবিট। আর কক্ষক বা অরবিটাল কাকে বলে? পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াসকে ঘিরে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের উপস্থিতি সর্বাধিক হয় তাকেই ওই ইলেকট্রনের কক্ষক বা অরবিটাল বলে। তো অরবিটাল এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রনের মেঘ রয়েছে এবং ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো দেখো এখানে একটা চিত্র দিয়ে রেখেছে। 1 পয়েন্ট স্থির অবস্থায় পাখা বৃত্তের অংশমাত্র অধিকার করে থাকে, কিন্তু ঘূর্ণায়মান সময় ইহা কার্যত বৃত্তের সমগ্র স্থানে অবস্থান করে। একই ঘটনা পরিলক্ষিত হয় যখন ইলেকট্রনগুলি তার কক্ষের চারিদিকে দ্রুত ঘূর্ণনের ফলে কিন্তু এই ইলেকট্রন মেঘ তৈরি করে। এবার আমরা দেখে নিই কক্ষ ও কক্ষকের মধ্যে পার্থক্য কী। তো কক্ষ বা অরবিট কাকে বলছে কক্ষ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনকারী ইলেকট্রনের যে পথ তাকে কক্ষ বলা হয়। এই পথ বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে। কক্ষক বা অরবিটাল কি? পরমাণুর কেন্দ্রস্থ নিউক্লিয়াসকে ঘিরে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের উপস্থিতি সর্বাধিক তাকেই ওই ইলেকট্রনের পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল বলে। 2 কক্ষ ইলেকট্রনের একমাত্রিক বা দ্বিমাত্রিক অঞ্চলের অবস্থান নির্দেশ করে, অর্থাৎ সমতলের মধ্যে কার্য সীমাবদ্ধ। বাট নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের ত্রিমাত্রিক গতি প্রকাশ করে কক্ষক। কক্ষ ইলেকট্রনগুলিকে কণারূপে বিবেচনা করে কক্ষপথের অবতারণা করা হয়, আর কক্ষক হচ্ছে ইলেকট্রনের মেঘ রূপ কল্পনা করে পারমাণবিক কক্ষকের অবতারণা করা হয়। এরপরে আমরা জানব বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো পরমাণুর মধ্যে কোনো ইলেকট্রনের সঠিক পরিচয় পাওয়ার জন্য যেমন 4টি কোয়ান্টাম নাম্বারের প্রয়োজন, তেমনি পরমাণুর মধ্যে যদি আমাদের ইলেকট্রনের বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় তাহলে আমাদের 3টে নীতি জানতে হবে। নীতিগুলো কি কি? যেটাকে বলা হয় আফবাউ নীতি বা আফবাউ প্রিন্সিপাল। তো আফবাউ নীতি বা আফবাউ প্রিন্সিপাল কি বলছে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলি শক্তি স্তরের ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী বিভিন্ন খালি কক্ষকে পূর্ণ করে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি স্তরের কক্ষ পূর্ণ করে তবেই উচ্চ শক্তি স্তরের কক্ষকে যেতে পারে। অর্থাৎ সবার প্রথমে আমাদের নিম্ন শক্তি স্তরগুলিকে ইলেকট্রনগুলো পূরণ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। এটাই কিন্তু আফবাউ প্রিন্সিপাল। তো যদি আমরা ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী এই কক্ষপথগুলিকে সাজাই তাহলে দেখব 1s, তারপরে 2s, তারপরে 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p। এইটা কিন্তু তোমরা মনে রাখবে, এই ক্রমবিভাজনটা, এটাই কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট পাউলিয়ের নীতি। তো পাউলিয়ের নীতি কি বলছেন? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলা হয় এটাকে। তো কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে অবস্থিত কোনো দুটি ইলেকট্রনের 4টি বিভিন্ন কোয়ান্টাম নাম্বারের মান কখনো একই হতে পারে না। তো তোমরা জানো 1s কক্ষকে 2টো ইলেকট্রন থাকে। তো এই 2টো ইলেকট্রনের কোনো দিন যে 4টি কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বার, এই যে চারটি কোয়ান্টাম নাম্বার রয়েছে সেই চারটেই কিন্তু কখনোই এক মানের হতে পারে না। এই নীতি অনুযায়ী কোনো অরবিটালে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না এবং ইলেকট্রন দুটির ঘূর্ণন বা স্পিন সর্বদা বিপরীতমুখী হবে। ধরো দুটো ইলেকট্রনের তোমার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা স্মল এম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা স্মল এল এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা স্মল এম, এই তিনটে সেম হলেও তার যে স্পিন কোয়ান্টাম নাম্বার স্মল এস বা স্মল এস এম, এটা কিন্তু কখনোই সেম হবে না। অর্থাৎ কোনো একটা কক্ষকে সর্বাধিক কিন্তু দুটো ইলেকট্রন থাকতে পারবে। এরপর হচ্ছে হুনসের নীতি বা হুনস রুল কি বলছে, অনুরূপ বা প্রায় সমান শক্তিমাত্রার অরবিটালগুলিতে ইলেকট্রনগুলি জোড়বদ্ধ না থেকে এককভাবে সব অরবিটালে অবস্থান করে। এককভাবে প্রায় সমশক্তি অরবিটাল পূর্ণ হওয়ার পর ইলেকট্রন জোড়বদ্ধ হয়। আবার দেখো হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের কি কথা বলছে, দেখো হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড ডি অরবিটালের শক্তি কম হওয়ায় এরা অন্য যে কোনো ইলেকট্রন বিন্যাসের চেয়ে বেশি স্থায়ী হয়, অর্থাৎ D5 D10 বিন্যাস বেশি স্থায়ী হয়। তোমাদেরকে আগে দেখো আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রির সংক্ষিপ্ত উত্তর করাচ্ছিলাম, তখন তোমরা দেখলে যে 3D9 4s2 এর অপেক্ষা তোমার 3D10 4s1 সেটা হচ্ছে বেশি সুস্থিত। সেই রকম ক্ষেত্রে যদি ডি কক্ষকের ক্ষেত্রে হাফ ফিল্ড বা 5টা এবং ফুল ফিল্ড বা 10টা ইলেকট্রন বিন্যাস তৈরি করা সম্ভব হয়, তাহলে সেটা কিন্তু সবথেকে বেশি স্থায়ী হয়। এবার দেখো প্রত্যেক মুখ্য শক্তি স্তরে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এবং উপকক্ষে বর্তমান ইলেকট্রনের সংখ্যা পাওয়া যায় যতগুলি উপকক্ষ আছে তাকে 2 দিয়ে গুণ করে। যেমন এস কক্ষকে 1x2 মানে 2টি, পি কক্ষকে 2x3 মানে 6টি ইলেকট্রন, ডি কক্ষকে 5x2 = 10টি ইলেকট্রন থাকতে পারে। তো নেক্সট ডে আমি কিন্তু তোমাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করতে হয় এলিমেন্টগুলোর সেটা কিন্তু দেখিয়ে দেব। তো আজকে আমরা এতটাই করব। তো দেখো তোমরা, আশা করছি যে তোমরা এই নীতিগুলি বুঝতে পেরেছো। আসলে এই নীতিগুলি কিছুই নয়, শুধুমাত্র ইলেকট্রনগুলিকে কোনো একটা অরবিটালে সাজাবার নীতি নির্দেশ করে। আর তার জন্য আমি অলরেডি তোমাদের কোয়ান্টাম নাম্বারগুলো বুঝিয়ে দিয়েছি, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এরপরেও যদি এই টপিকটা নিয়ে তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। অবশ্যই আবার শেষে একটা কথাই বলবো, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও কিন্তু আপডেটেড থাকতে পারে। ধন্যবাদ।